দেখো 5 দাগের 1 বলা আছে একটি যৌথ ব্যবসায়ে এ মোট লাভের 2/3 অংশ পায়, বাকি লাভের অবশিষ্টাংশ বি সি নিজেদের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে। তাহলে সম্পূর্ণ লাভ যদি 1 টাকা হয়, মানে 1 অংশ হয়, তাহলে সম্পূর্ণ লাভ 1 অংশ হলে এ পাবে কত না 2/3 অংশ, বি ও সি পাবে কত 1 বিয়োগ 2/3 সমান কত হবে 1/3 অংশ। বলা আছে এ পেয়েছে কত না লাভের 2/3 অংশ পেয়েছে, আর বাকি লাভ মানে কি 1 থেকে বিয়োগ করতে হবে, সেটা 1/3 অংশ। কারা পেয়েছে বি ও সি মিলে 1/3 অংশ, তারা আবার কত অনুপাতে ভাগ করছে 2:3 অনুপাতে। তাহলে বি পাবে কত, বি পাবে না 1/3 ইন্টু 2/5 হবে সমান 2/5/3 অংশ। সি পাবে কত, সি এর আনুপাতিক ভাগার দিয়ে গুণ হবে, এই যে 1/3 ছিল এটা মোট, সি এর আনুপাতিক ভাগ কত 3/5 কাটাকাটি সমান 1/5 অংশ। তাহলে এ ইজ টু বি ইজ টু সি বার করতে পারবো, এ ইজ টু বি ইজ টু সি। এ কত 2/3, বি কত 2/5, সি কত 1/5। কি করতে হয় না এই হরেদের লসাগু দিয়ে সবকে গুণ করতে হয়। তাহলে 5×3 15, 15 দিয়ে গুণ করলে কত হবে, গুণ করেই দিচ্ছি, 15 গুণিত 2/3 ইজ টু 15 গুণিত 2/5 ইজ টু 15 গুণিত 1/5 সমান 3 দিয়ে কাটলে এটাকে 3×5 15, 5 দিয়ে কাটলে 5×3 15, 5 দিয়ে কাটলে 5×3 15। তাহলে সমান কি হচ্ছে, সরি এখানে একের 5 দিয়ে কেন গুণ হলো, এটা সি পাবে 1/5, ঠিকই আছে। এটা 15 ছিল, 15 কেটে যাবে, অনলি 2 হবে। তাহলে সমান 5 দুগুণে 10 ইজ টু 2 ইজ টু 3। এটা হচ্ছে এ বি সি এর লভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত যা বলে। এখন বলা আছে লাভের পরিমাণ যদি 5% থেকে বেড়ে 7% হয়, তখন এর লাভ কত না 800 টাকা বেড়ে যায়, এর লাভটা 800 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে যদি ধরি মোট লাভ ছিল x টাকা, ধরি মোট লাভ x টাকা, তাহলে এ পাবে কত, এ পাবে কত না এই যে এর আনুপাতিক ভাগার দিয়ে গুণ, x ইন্টু 10 বাই কত হবে, 10 দিয়ে 12 হয় 3 15, 5 দিয়ে কেটে যায়, 5 দুগুণে 10, 5×3 15 সমান 2x/3 টাকা। এটা এ পেল। তাহলে আবার 2% লাভ, যখন লাভ 2% বাড়ছে, 5% থেকে 7% হচ্ছে মানে কি 2% বাড়ছে, তাহলে লাভ বেড়েছে 2%। তাহলে এখন লাভের পরিমাণ কত হবে, ছিল কত x ইন্টু 102/100 টাকা সমান 2 দিয়ে কাটলে 51, এটা 50, তাহলে 51x/50 টাকা। তাহলে এখন এর লভ্যাংশ, এর লভ্যাংশ কত হবে না ওই মোট লভ্যাংশ কত, মোট লাভ কত 51x/50 ইন্টু সেই আনুপাতিক ভাগার 10/15, 5 দিয়ে 5×3 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 3 দিয়ে 3 17 51, 2 দিয়ে 25, তাহলে 17x/25 টাকা। তাহলে এখন লাভ পাচ্ছে এটা 17x/25, আগে পেত কত এটা, এদের বিয়োগফলটা কত না এই যে 800 টাকা বেড়ে গেছে। ওকে, একটু মুছতেছি।
শর্তানুসারে কত 17x বাই 25 মাইনাস 2x বাই 3 সমান 800 বা 25 আর 3 লসাগু কত হবে 3 25 75 3 দিয়ে গুণ 3 7 51 মাইনাস 25 দিয়ে গুণ 25 দুগুণে 50x সমান 800 বা x বাই 75 সমান 800 বা x সমান 800 গুণিত 75 সমান 50 40 হাতে থেকে 4 27 56 56 4 60 আরও দুটো শূন্য ছিল এত। তাহলে 60,000 টাকা হচ্ছে মোট লাভ। এখন বলা আছে বি আর সি এর লভ্যাংশের পরিমাণ বার করতে পারুন। এই যে অনুপাতটা দেওয়া আছে, তাই তো? তাহলে বি এর লভ্যাংশ এবারে সহজ হয়ে গেছে একদম। তাহলে 60,000 গুণিত বি এর কত হবে এইটা 2/15, 15 দিয়ে কাটলে 4 15 60, 4-এর পরে 3টা শূন্য সমান 8,000 টাকা। সি এর লভ্যাংশ ওই 60,000 গুণিত সি এর আনুপাতিক ভাগার 3/15, 15 দিয়ে সেই একই হবে 4,000, তাহলে 4 3 12,000 টাকা। ব্যাস, কিছুই করিনি। প্রথমে করেছিলাম কি, এ মোট লাভের 2/3 অংশ পেয়েছিল, তাই তো? তাহলে বাকি লাভটা কত হবে 1 বিয়োগ 2/3 মানে 1/3, সেটাকে কে করছে বি সি 2:3 অনুপাতে ভাগ হয়েছে, সেটা বি কত পেয়েছে সি কত পেয়েছে বের করা হয়েছিল। তাহলে এ বি সি এর লভ্যাংশের অনুপাত কত হবে না ওই 2/3 ইজ টু এদের যেগুলো বেরিয়েছিল করতে সে অনুপাতটা এটা দাঁড়িয়েছে 10 2 আর 3। সেই হিসেবে মোট লাভ যদি x টাকা হয় তাহলে এ পাবে কত x গুণিত তার আনুপাতিক ভাগার, পেয়েছিল এত টাকা। এখন লাভ বেড়েছে কত 5% থেকে 7%, তার মানে আগে লাভ হতো 5% লাভ হতো, একটা ব্যবসায় 5% লাভ হতো, এখন হচ্ছে কত 7%, তাহলে 2% বাড়ছে। তাহলে 2% বাড়ায় লাভ হয়েছে কত, এখন 2% বেড়েছে, তাহলে লাভের পরিমাণ কত হবে x ইন্টু 102/100, যদি 3% বাড়তো 103/100 এরকম হতো, হয়ে হয়েছে 51x/50 টাকা। এখন এর লভ্যাংশ কত, এই যে এখন যে লাভটা 51x/50 তাকে আনুপাতিক ভাগ দিয়ে গুণ করতে হয়েছে 17x/25 টাকা। এটা হচ্ছে এখন লভ্যাংশ। আগে লভ্যাংশ ছিল কোনটা, এইটা। তাহলে বেড়েছে বলছে 800 টাকা, তার মানে এদের বিয়োগফলটাই 800, সেটা এখানে করা হয়েছে শর্তানুসারে বিয়োগফল সমান 800। ক্যালকুলেশন করে x এর মান কত বেরিয়েছে 60,000 টাকা। তাহলে এক্সটা কি ধরা হয়েছিল, এই যে লাভ বলা হচ্ছে x টাকা, তাহলে লাভ পেয়ে গেছি আমরা 60,000 টাকা। সেখান থেকে যে বি এর আর সি এর বার করতে পারবো, বি এর লভ্যাংশ বের করেছি, সি এর লভ্যাংশ বের করেছি, তার লাভকে আনুপাতিক ভাগার দ্বিগুণ করে, ব্যাস। চলো দেখো, বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে দিচ্ছে। তাহলে ব্যবসার শুরুতে একজন দিয়ে দিচ্ছে 24,000, একজন দিয়ে দিচ্ছে 30,000 টাকা। কিন্তু কয়েক মাস পর, সেটা কিন্তু উল্লেখ করা নেই কত মাস পর, সেটা 2 মাস কি 3 মাস কি 4 মাস সেটা বলে দেওয়া নেই। কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকায় ওই ব্যবসায় দিয়েছে। বছরের শেষে 14,030 টাকা লাভ হলো, তাহলে লাভের পরিমাণ দেওয়া আছে, এবং অরুণ পেল 7,130 টাকা লভ্যাংশ। তাহলে অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল, এই যে কয়েক মাস পর, সেটা ধরবো x মাস পর। সলিউশন ধরি অরুণ x মাস পর ব্যবসায় 12,000 টাকা দিয়েছিলেন, তাহলে ওদের এবারে মূলধনের অনুপাত করতে পারবো। তাহলে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। তাহলে দেখো, অরুণ এই 24,000 টাকা দিয়েছিল, এই 24,000 টাকাটা কত মাস নিয়োজিত ছিল, x মাস, কারণ এই যে x মাস পরে আবার টাকাটা দিয়ে দিচ্ছে, তাহলে ওইটা x মাস ছিল, তাহলে 24,000 টাকাটা x মাস ছিল, যুক্ত ওই x মাসের পরে আবার কত টাকা দিল 12,000, ছিল কত 24,000, তাহলে যোগ হবে 24,000
যুক্ত 12,000 ইন্টু এক্স, না এক্স নয়, এটা যদি এক্স মাস হয়ে যায় আর তাহলে কত থাকে, মোট তো 12 মাস, 12 মাইনাস এক্স, এটা দেখুন হবে ইজ টু অজয়ের কত টাকা, 30,000 টাকা। সে কি তুলছে বা দিচ্ছে এরকম তো কোনো কেস নেই, সে তা দিয়েই রেখে দিয়েছে। তাহলে 30,000 টাকাটাই 12 মাস নিয়োজিত ছিল ব্যবসায়। ব্যাস, এবার এটা ক্যালকুলেশন করলে আমরা মূলধনের অনুপাতটা পাবো। সমান এটা কত হবে, 24,000 এক্স প্লাস 24 12 হয় 4 2 6 36,000 এক্স, না 36,000 ইন্টু 12 মাইনাস এক্স ইজ টু 3 12 36, লিখে 4টা শূন্য বা নয় সমান 24,000 এক্স প্লাস 36 দিয়ে 12 দিয়ে গুণ করলে 6 12 72, হাতে থেকে 7, 3 12 36, 36 সাথে 43, 1 2 3 মাইনাস 36,000 এক্স ইজ টু 36, লিখে 4টা শূন্য। দেখো প্রত্যেকটাতে 3টা করে শূন্য অলরেডি আছেই, তাহলে 3টা করে শূন্য ভাগ করে দাও, কমে দাও, তাহলে 24x প্লাস 4 3 2 মাইনাস 36x সমান 360। 3টা করে শূন্য বাদিয়ে দিচ্ছি, এবার এক্স এক্সে কাজ হবে, ও মাইনাস এসতেছে, তাহলে এইটাকে আগে লিখবো 432 মাইনাস কত হচ্ছে 6 6 12 12x সমান 360। দেখো 12 দিয়ে ভাগ যায় মনে হচ্ছে, 12 দিয়ে করলে 3 12 36, 7 8 2 72, 5 6 12 72, মাইনাস 12 দিয়ে করলে 1, এটা সমান ইজ টু, সমান দেখা গেছে ইজ টু, এটাকে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, ব্যাস এটা অনুপাত। তাহলে আমি আনুপাতিক ভাগাহার বের করতে পারবো। এটা কার, অরুণের আনুপাতিক ভাগাহার কি হবে, এইটা বাই এ দুটার যোগফল। অজয়ের ক্ষেত্রে 30 বাই এ দুটার যোগফল আনুপাতিক ভাগাহার। এখন কার দেওয়া আছে, অরুণ এত টাকা লভ্যাংশ পেয়েছে, তাহলে অরুণের আনুপাতিক ভাগাহার দিয়ে বের করলেই হবে, আর লাভ ছিল কত, এত টাকা, তাহলে অরুণ লভ্যাংশ পাবে, তাহলে এখানটায় অরুণের লভ্যাংশ, মোট লাভ কত 14,030 গুণিত অরুণের আনুপাতিক ভাগাহার, অরুণ প্রথমটা 36 মাইনাস এক্স বাই এ দুটার যোগ করলে কত হবে, 30 এ 36 যোগ করলে 66 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স সমান কত টাকা পেয়েছে, যে 71 30 এই টাকাটা পেয়েছে। তাহলে কি করবো, এইটাকে ওখানে নামিয়ে দেবো নিচে টেনে, বা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7 1 3 0 বাই 1 4 0 3 0, 0 0 কাটি, এটাকে 23 দিয়ে কাটাকাটি যাবে, 23 দিয়ে কাটলে কত হবে, এটা 23 3 66, 66, তাহলে আর থাকে কত, 4 একে 5 আর 3 23, না 23 3 69, 23 3 69, 2 আর 3 23, 23 একে 23, এটাকে 23 দিয়ে কাটলে 5 3 15, 6 6 আর 1 61। এবারে কোনাকুনি গুণ করো, একটু মুছি, কুলাচ্ছে না, কোনাকুনি যদি গুণ করি 31 টাকে গুণ করব, তাহলে গুণ করলে হবে 6 একে 6, আবার 6 3 18, 6 একে 6, 18 6 24, 24 4 হাতে থাকে 2, 6 3 18 19 20 মাইনাস 31 সমান 61 দিয়ে গুণ করলে 6 একে 6, 3 একে 3, 6 6 36, 36 3 39, 39 9 হাতে থেকে 3,
ছয় তিনে 18, 18 তিনে 21 মাইনাস 61x বা মাইনাস 31x প্লাস 61x সমান 2196 বিয়োগ 2046। গুণটুনগুলো ঠিক আছে কিনা দেখি। বিয়োগ করলে কত হবে 30x সমান এখানে বিয়োগ করলে 0 5 4 9 1 150 বা x সমান 150/30 হয়ে গেছে, তাহলে ঠিকঠাক হয়েছে। 3 দিয়ে 3 5 15, x এর মান 5। আমরা ধরেছিলাম কি অরুণ x মাস পরে টাকা দিয়েছিল, তাহলে অতএব অরুণ 5 মাস পরে টাকা দিয়েছিল। এটা উত্তরটা লিখে দেবে, 5 মাস পরে টাকা দিয়েছিলেন। চলো নেক্সট। দেখো 6-1 বলা আছে এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে কে আগে পৌঁছেছে? এ। আর বলেও দেওয়া আছে তো এর গতিবেগ বেশি, যার গতিবেগ বেশি তার কম সময় লাগবে, সে আগে গিয়ে পৌঁছাবে। ব্যাস, এখন বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত, যার বের করতে বলবে সেটাকে আমরা ধরে নেব। সাধারণত এটাই হয়, এটা করলেই সুবিধা হবে। তাহলে ধরি বি এর গতিবেগ x মিটার পার সেকেন্ড। কারণ এখানে দেখো 1 মিটার পার সেকেন্ড ছিল, যদি এখানে কিমি পার ঘন্টা থাকতো আমি এখানে ধরতাম কিমি পার ঘন্টা। তাহলে বি এর গতিবেগ x মিটার পার সেকেন্ড। বলা আছে কি এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার বেশি, কারণ কি এ এর বেশি হবে। তাহলে অতএব এ এর গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ ধরছিলাম, এর গতিবেগ পেলাম। এখন 180 মিটার যেতে বলা আছে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছেছে, মানে এর কম সময় লাগছে, বেশি কার লাগবে? বি এর। আর এখন ওই 180 মিটার যেতে বি এর সময় লাগবে সময় কি হয় দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 180। 180 বাই গতিবেগ কত? কার হচ্ছে এটা? বি এর, এক্স। এত কি সেকেন্ড। তাহলে ওই 180 মিটার যেতে এর সময় লাগবে কত? সেই দূরত্ব বাই গতিবেগ, গতিবেগটা এর বেশি, এত সেকেন্ড। তার দেখো একটা জিনিসকে x দিয়ে ভাগ হচ্ছে, একটা জিনিসকে x প্লাস 1 দিয়ে ভাগ হচ্ছে, অবশ্যই এই জিনিসটা ছোট। বড় জিনিস দিয়ে ভাগ করলে তার মানটা হয় ছোট। যেমন ধরো 2 এর 3 এটা বড় না 2 এর 5 বড়? 2 একটা জিনিসকে 5 ভাগ করা হয়েছে, সে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হবে। একটা জিনিসকে 3 ভাগ করা হয়েছে, একটু বড় হবে। তাহলে x দিয়ে ভাগ করলে একটু বড় পাবো, x প্লাস 1 দিয়ে ভাগ করলে অনেকটা ছোট পাবো। তাহলে এর মানটা কম, এর মানটা বেশি। এবার বলছে শর্তানুসারে না ওদের বিয়োগফলটা কত, না যে 2 সেকেন্ড আগে পৌঁছে গেছে কে? এ। তাহলে এর কম সময় লাগছে, তাহলে বি এর সময় মাইনাস এ এর সময় সমান কত? 2। ক্যালকুলেট, আর কিচ্ছু না। 180 দিয়ে আমি কমন নিয়ে নেই, কি হবে না 1/x মাইনাস 1/x প্লাস 1, সরি এক পাশে থার্ড ব্র্যাকেট এক পাশে ফার্স্ট, সমান 2। 180টার দিকে নামিয়ে দেবো, কী হবে? এক্স ইন্টু এক্স প্লাস 1 লসাগু হবে। লসাগু করলে এখানে হবে এক্স প্লাস 1 মাইনাস এক্স সমান 2/180। 180টা গুণ ছিল, উপস্থিতে ভাগ হয়ে গেছে, বা এখানে এক্স এক্স কাটবে, তাহলে 1 এদের গুণ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স সমান কত হবে? কাটাকাটি করলে 1, এটা কত হবে? 90। 1/90 কণা আর কোণী গুণ, বজ্র গুণন, বা এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 90। এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 90, এক পাশকে আনবো। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান 0। এবার কি হবে? মিডল টার্ম ফ্যাক্টর, মধ্যপদের উৎপাদকের বিশ্লেষণ। 9 × 10 = 90, তাহলে 10 - 9 করলে 1 হবে। 10 - 9x মাইনাস 90 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 সমান 0, বা এখান থেকে কী হবে? এক্স কমন গেলে এক্স প্লাস 10
-9 কমন গেলে x + 10 = 0। এবার একটু মুছতে হবে উপর দিকে, আর হচ্ছে না, জায়গা নেই। তাহলে এখানে দেখি হবে x + 10 x + 10 এটা কমন যাবে, x + 10 কমন চলে গেল, আর কে পড়ে আছে x - 9, 0 করতে হবে এবারে। অতএব হয় x + 10 = 0 বা কি হবে x = -10। গতিবেগ কখনো মাইনাস হয় না, তাহলে ইহা অসম্ভব বা ইহা সম্ভব নয়। আরেকটা আছে, অথবা x - 9 = 0 বা x = 9, এটা হতে পারে। তাহলে বিয়েরই ধরছিলাম x গতিবেগ, তাহলে বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার বা 9 মিটার/সেকেন্ড, যা বলবে। বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার বা 9 মিটার/সেকেন্ড, বিয়ের গতিবেগ 9 মিটার/সেকেন্ড বললেও হবে। চলো নেক্সট সমাধান করো। এটা সমান 195 এরকম দেওয়া আছে। আমরা কি করব, এটা গুণ করে দিই। x² - 9x - 7x + 7 9 63, ওই 195টাকে ওইদিকে আনবো, = 0। और x² - 9 সাথে 16x মাইনাস কত হবে বিয়োগ করলে 3 দিয়ে 5 6 3 9 1। এবারে 132কে ভেঙে 16 করতে হবে, কি করে বিয়োগ করে 2 দিয়ে 6 দুগুণে 12 13 11 দিয়ে 12 6 দুগুণে 12 2 দিয়ে 33 3 দিয়ে 11, ওদেরকে বিয়োগ করে 16। দেখ 2 দুগুণে 4 3 12 12 থেকে 11 11 16 হচ্ছে না, হচ্ছে না। 11 দুগুণে 22 3 দুগুণে 6 22 থেকে 6 গেলে 16 হচ্ছে, বা x² - 22 বিয়োগ 6 x - 132 = 0, বা x² মাইনাস কি 22x + 6x মাইনাস 132 = 0, বা এখান থেকে x কমন নিয়ে নাও, x - 22 + 6 কমন নিয়ে নাও, x - 22 = 0, বা x - 22 কমন চলে যাবে, আর কে পড়ে আছে x + 6 = 0। অতএব হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। অতএব হয় x - 22 = 0 বা x সমান কত হবে 22, অথবা x + 6 = 0 বা x সমান কি হবে -6। তাহলে নির্ণেয় সমাধান x = 22 আর x = -6। ওকে, এটা লিখবে কিন্তু শেষকালে। চলো নেক্সট দেখে এক বলা আছে কি না, x + 1/x এর মান দেওয়া আছে, এটার মান আমাকে বের করতে হবে। একদম ইজি। কি করব, প্রথমে একটু তুলে নিচ্ছি। দেখো আমার কি চাই, x + 1/x এর মানটা দেওয়া আছে, তার মানে এই আকারে আমাকে এক সময় আনতেই হবে, তবে মানটা আমি পুট করতে পারবো। এখান থেকে যে দেখো এই 24 আর 18 মাঝে কত হয় 21, আমি যদি x⁻21 কমন নেই তাহলে কত থাকছে আর x এর কিউব। এখানে কত থাকছে না 1/x এর কিউব। ভেবে দেখো, এটা যদি ঢুকে তখন এখান থেকে কমবে, 21 থেকে 3 গেলে 18 হচ্ছে। তো ঠিক সেম এখান থেকে যদি আমি x এর কিউব কমন নেই, এখানে হবে x এর কিউব প্লাস 1/x এর কিউব। দেখো সেম, সেখানে 18 ছিল, 21 কমন নিয়েছিলাম, নিচে হয়েছিল বাকিটা, ঠিক এখানেও নেই, 1 ছিল, x কিউব কমন নিচে, ওই জন্য 1/x এর কিউব হয়ে গেছে। এবার দেখো x এর কিউব প্লাস 1/x এর কিউব, এখানেও আছে x এর কিউব প্লাস 1/x এর, ওটা কমন নিয়ে নেব। তাহলে x এর কিউব প্লাস 1/x এর কিউব কমন, আর আছে কি ওটা x⁻21 প্লাস x এর কিউব। এটার কিছু করা যাবে কি, এটাকে এরকম আকারে আনা যাবে না, সম্ভাবনা নেই।
এক্সের কিউব আকারে, এটা হবে না। আচ্ছা আমরা এইটাকে যে কাজ করি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর ওটা থাক এক্স টু দি পাওয়ার 21 প্লাস এক্স এর কিউব। এখন এক্স প্লাস 1/x এর মান তো অলরেডি দেওয়া আছে, সেটা আমরা পুট করে দিচ্ছি, কিউব মাইনাস 3 এক্স এক্স কাটবে, এটার মান কত √3 যেমন ছিল সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ইন্টু ছিল এক্স টু দি পাওয়ার 21 প্লাস এক্স এর কিউব। √3 এর কিউব, √3 কিউব মানে কি √3 গুণিত √3 গুণিত √3, এই দুটা √3 গুণফল কি হয় 3, আর একটা √3 রয়ে গেছে, তাহলে কত হচ্ছে 3√3, 3√3 মাইনাস 3√3, একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ হবে, তাহলে √3 থেকে 3√3 কত হলো 0, 0 ইন্টু ওটা 0 ইন্টু হাতি ঘোড়া যাই থাক তার মান কত হবে 0, তাহলে এর মানটা হচ্ছে 0। ব্যাস, চলো নেক্সট দেখো 7 থেকে 2 এক্স প্লাস ওয়াই ভেরিয়েবল এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, প্রমাণ করতে হবে, এটা করে দিচ্ছি। কী করব, এটা তুলব, এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েবল এক্স মাইনাস ওয়াই। এই ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবল থেকে যখন আমরা সমানে আসতে যাব কি করতে হয়, একটা অশূন্য ভেদ ধ্রুবক আনতে হয়। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এটাকে নিচে নামাবো, এখানে লিখবে, অবশ্যই লিখতে হবে যে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি হবে কে, যোগ ভাগ করে দেবো, উপরটা যোগ নিচটা মানে লব যুক্ত হর, আবার লব বিয়োগ হর, বিয়োগ দেওয়ার জন্য পরের চিহ্নটা বদলে গিয়ে প্লাস ওয়াই হয়ে গেল। তাহলে উপরটা যোগ নিচটা, কে সমান কি কে বাই 1, নিচে 1 আছে, কে মাইনাস 1। এখানে দেখো ওয়াই ওয়াই কাটবে, এক্স এক্স কাটবে, তাহলে কি হচ্ছে 2x বাই 2y সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1কে আমরা ধরতে পারি একটা অন্য কিছু, ধরো এল, লিখো ব্র্যাকেটে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান এল ধরি, 2 2 কাটবে, এখান থেকে লিখতে পারি এক্স সমান ওয়াই এল, ঠিক আছে, বা কে 1 ধরতে পারি, যা খুশি। এখন ওটা প্রমাণ করব, ওটা কি করে করব, ওই দিকটাতে একটু মুছে দিই, লিখছি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই, কারণ ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে এটা ভেরিয়েবল যেটা লিখতে পারবো, আমরা জানি এক্স বাই ওয়াই সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে এক্স ভেরিয়েবল ওয়াই লেখা যায়, ঠিক আছে। তাহলে এবারে আমি এক্সের জায়গায় কী মান বসাবো, ওয়াই এল তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্সের মান কি ওয়াই এল ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে ওয়াই স্কোয়ার এল, উপর থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নাও, এল স্কোয়ার প্লাস 1, নিচে ওয়াই স্কোয়ার এল, ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এল স্কোয়ার প্লাস 1 বাই এল, এখানে আর অন্য কোনো পদ আছে, এলটা কি ধ্রুবক ছিল, এখানে এটা একটা ধ্রুবক ছিল তাই তো, তাহলে এটাও ধ্রুবক এল দিয়েই রাশিটা, তাহলে দেখো এটা বাই এটা সমান ধ্রুবক বেরিয়ে গেছে, তাহলে অতএব লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজাজ এক্স ওয়াই, ব্যাস প্রুভড, প্রমাণিত বলে দেবে। দেখো 8 দাগের 1 বলা আছে এ প্লাস 1 বাই বি সমান 1, বি প্লাস 1 বাই সি সমান 1 হলে দেখাও যে সি প্লাস 1 বাই এ তার মানটা 1। তাহলে প্রথমে কি দেওয়া আছে এ প্লাস 1 বাই বি সমান 1, এখান থেকে কি আমরা এর মান বের করতে পারবো, অবশ্যই পারবো, 1 মাইনাস 1 বাই বি, আমার সেখানে চাই কি 1 বাই এ, আচ্ছা এ সমান, তাহলে এখানে কি হবে বি লসাগু হবে বি মাইনাস 1, এবার যদি 1 বাই এ করি
উল্টালাম, তাহলে ও পাশটা উল্টে যাবে, হবে। আবার কি দেওয়া আছে, বি প্লাস 1/c সমান দেওয়া আছে 1, আমার কার মান বের করতে হবে, সি এর মান, তাহলে বা 1/c সমান 1 মাইনাস বি, বা সি সমান উল্টে যাবে 1/1 মাইনাস বি। ওকে, তাহলে আমার সেটা এবারে লিখবো যে এখন সি প্লাস 1/a, সি এর মান কত, এই যে 1/1 মাইনাস বি, প্লাস 1/a এর মান কোথায়, এই যে b/b মাইনাস 1। দেখো এখানে হরটা একটা দেওয়া আছে 1 মাইনাস বি, একটা দেওয়া আছে b মাইনাস 1, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটা 1 মাইনাস বি হয়ে যাবে, করে নেব। এখান থেকে তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এটা হয়ে যাবে 1 মাইনাস বি হয়ে যাবে, এখান থেকে মাইনাসটা কমন নিলাম, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, উপরে যেমন বি থাকবে, তাহলে লসাগু ওই 1 মাইনাস বি হবে, উপরে যা আছে তাই বসিয়ে যাবে। দেখো একই জিনিস, উপরেও যা নিচেও তা, কেটে গিয়ে 1, এটাই প্রমাণ করতে বলছিল, দেখা হচ্ছে এটা সমান 1, প্রমাণিত, ব্যাস খেল খতম। চলো তার থেকে 2, 5টা ক্রমিক সমানুপাতির চতুর্থটি দেওয়া আছে 54, পঞ্চমটি দেওয়া আছে 162, বলছে প্রথমটি কত। এটা গুণোত্তর প্রগতিতেও করা যায়, 11 যদি তোমরা শিখতে সহজে হতো। যাক দেখো 5 ধরি, 5টি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি সংখ্যা, তারা কে কে, এ বি সি ডি ই। ওকে, তাহলে এখন কি হয় না, ক্রমিক সমানুপাতি হলে a বাই বি সমান b বাই সি সমান c বাই ডি সমান d বাই ই হয়, এটা ক্রমিক সমানুপাতির এটাই নিয়ম। এখন কার কার মান দেওয়া আছে, ডি আর ই, চতুর্থটাকে ডি আর ই এর মানটা দেওয়া আছে, বা a বাই বি সমান b বাই সি সমান c বাই 54 সমান 54 বাই ই এর মান 162। ওকে, আমি শেষের দুটো থেকে সি এর মান বের করতে পারবো। এখন সি বাই 54 সমান 54 বাই 162, বা সি সমান কি হবে, 54টা পাশে এসে গুণ হয়ে যাবে, 54 বাই 162 গুণিত 54, কাটা আর কুটি, 6 দিয়ে 8 কে 9, 9 দিয়ে যাবে, 9 কে 9, 7 8 9 72, 9 দিয়ে 6 9 54, 18 দিয়ে 3 18 54, তাহলে 3 6 18, সি এর মান পেয়ে গেলাম 18। এখন এই দুটো থেকে আবার বি বাই সি সমান সি বাই ডি, বা বি এর মান কি আমরা জানিনি, কিন্তু সি এর মান জেনে গেছি, আর ডি এর মান কত ছিল 54। আবার এখান থেকে বলতে পারি বি সমান 18 বাই 54 গুণিত 18, 18 দিয়ে কাটলে 18 3 54, 3 দিয়ে 3 6 18, তাহলে বি এর মান কত হচ্ছে 6। এবার প্রথম দুটো থেকে নেব, আবার কি ছিল যে এ বাই বি সমান বি বাই সি, এর মান জানি না, কিন্তু বি এর মান আমরা অলরেডি পেয়ে গেছি 6। 6 বাই সি এর মান কত আগে পেয়েছিলাম, এই যে সি এর মান পেয়েছিলাম 18, বা এখান থেকে বলতে পারি এ সমান 6 বাই 18 ইন্টু 6, 6 দিয়ে 6 3 18, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, বা এ সমান 2। আমার বের করতে বলছিল কি প্রথমটা, তাহলে প্রথমটা পেয়ে গেলাম, অতএব প্রথম পদ 2। চলো নেক্সট দেখো, এই 9 এর দাগে আছে উপপাদ্য, 10 এর দাগে আছে প্রয়োগ, 11 এর দাগে আছে সম্পাদ্য, এগুলো করাচ্ছি না, করাবো কি, ওটা বাদ দিচ্ছি, শেষের দিকে ওটা করিয়ে দেওয়া হবে সবের, উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য সব। এখন 12 দাগের একে আসছি, দেখো x সমান p cosec থিটা, y সমান 4 সমান y tan থিটা দেওয়া আছে, সেখান থেকে থিটা অপনয়ন কর। কেমন করে করব, x সমান p cosec থিটা, বা এখান থেকে বলতে পারি cosec থিটা
সমান কি 1/p, কারণ এই পিটা এখানে নামলে নিচে চলে যাবে। কোসেক ওদিকটা যদি নেই 4 সমান y সমান 4 সমান y tan থিটা, বা এখান থেকে বলতে পারি tan থিটা সমান 4/y হবে। এখন আমরা একটা সূত্র জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, কিন্তু এখানে কট আছে কি নেই, তাহলে কট করতে হবে, বা কট থিটা সমান কি হবে, কট হয় tan এর উল্টা y/4 হয়ে যাবে। ওকে, তাহলে এটা দিয়ে দাও 1 নাম্বার, এটা দিয়ে দাও 2 নাম্বার। তাহলে 1 ও 2 বর্গ করে বিয়োগ করে পাই, বর্গ করে বিয়োগ করে পাই, কারণ সূত্রটা কি আছে, বিয়োগ আছে, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, যদি সাইন কস থাকতো তখন বর্গ করে যোগ করতাম, যদি সেক ট্যান থাকতো তখনও বর্গ করে বিয়োগ করতাম, শুধু সাইন কসে বর্গ করে যোগ, নাহলে কোসেক কট এখানেও বর্গ করে বিয়োগ, সেক আর ট্যান তাতেও বর্গ করে বিয়োগ। তাহলে এখন বিয়োগ করছি, দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, বাম দিক থেকে বাম দিক বিয়োগ হবে, আবার ঠিক ডান দিক থেকে ডান দিক, এর স্কয়ার করে দিলে কি হবে 1/p স্কয়ার হয়ে যাবে, মাইনাস এর স্কয়ার করে দিলে কি হবে y স্কয়ার বাই 4 স্কয়ার 16, এটার মান কত 1 সমান 1/p স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 16, একটু ভদ্র করে যদি ঘুরিয়ে লেখা যায় 1/p স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়ালস টু 1। ব্যাস, ইহাই থিটা অপনীতক সমীকরণ, এখানে থিটা আছে কি আর, তাহলে ইহাই থিটা অপনীতক, অপনয়ন হয়ে গেছে, এটা অপনীতক সমীকরণ। চলো দেখো কোসেক থিটা প্লাস সাইন থিটার মানটা দেওয়া আছে, বের করতে হবে কি কোসেক থিটা মাইনাস সাইন থিটা, কোসেক আর সাইন কি পরস্পর অনন্য, মানে ওদের গুণ করলে 1 হবে। তাহলে এটা তুলছি, দেখো সোজাভাবেই করবো একদম, কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান 5/2, বোথ সাইড স্কোয়ার করে দেবো, এটারও হোল স্কোয়ার এটারও হোল স্কোয়ার, এ প্লাস বির একটা হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র যেটা আমরা বলি কি না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab 4ab সমান 5 5 25 2 2 4 হয়। এটা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে কি হয়, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, বা কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 কোসেক থিটা ইন্টু 1 কোসেক থিটা সাইন থিটাকে লিখতে পারি 1 কোসেক থিটা সমান 25/4, এটা কাটবে, বা কোসেক থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার সমান 25/4 মাইনাস 4, এই 4টা পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার সমান বিয়োগ করলে লসে হবে 4, 25 মাইনাস 4 4 16, তারপরে 9/4, বা কোসেক থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার সমান 9/4, 9/4 বর্গমূল করলে কত হবে 3/2, অতএব কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 3/2। ব্যাস, এটাই বার করতে বলছিল, হয়ে গেছে। দেখো 12-3 cos 73 মান দেওয়া আছে, বের করতে হবে কি কোসেক 73 আর বের করতে হবে কি cos 17। তাহলে এখন দেখো সলিউশন কিভাবে করি, cos 73 মান দিয়ে রেখেছি কি না a/b, এখান থেকে sin 73 বের করতে পারবো, sin 73 সমান কি হবে √1 মাইনাস cos স্কয়ার 73, কারণ আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে sin স্কয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin থিটা সমান কি হবে √, হয়ে যাবে। ভেবে দেখো একটু, আমি লিখছি একটু, তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, বা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা,
বা সাইন থিটা সমান রুট ওভার পড়ে যাবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে ঠিক সাইন থিটা সমান কি হলো 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে সাইন থিটা থিটা মানে 73 বসেছি, সাইন 73 সমান 1 মাইনাস কস স্কয়ার 73 ওখান থেকে এবারে বোঝা যাচ্ছে। এটা মানটা পুট করব 1 মাইনাস কস 73 এর মান কত a বাই বি স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার বাই বি স্কয়ার লসাগু হবে বি স্কয়ার হবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান কি হবে রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার আর রুট চলে গেছে। সাইন 73 পেলাম, কোসেক 73 সাইনের উল্টা কোসেক, তাহলে অতএব কোসেক 73 সমান বি বাই রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ব্যাস একটা পেলাম। আর কি চাই কস 17। দেখো এই সাইন 73 এই 73 এর জায়গায় লিখতে পারি 90 মাইনাস 17। এই 90 মাইনাস 17 যদি সাইন 90 মাইনাস থিটা সমান কি কস থিটা মানে কস 17 এখান থেকে পাবো, পেয়ে যাব। আমরা কি জানি সাইন 73 ডিগ্রি সমান বেরিয়েছে আমাদের এই যে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি। এখান থেকে লিখবো সাইন 73 এর জায়গায় লিখবো 90 মাইনাস 17। 90 থেকে 17 বিয়োগ গুলি 73 হয়, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কস থিটা সমান রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি। তাহলে কস 17 হচ্ছে এই সাইন 73 এর সঙ্গে সমান। এখন বের করতে বলছি কি এটা, ওটার মান বের করতেছি, একটু মুছতে হবে। দেখো আমার চাই কোসেক 73 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। আমরা দুটোরই মান বের করে ফেলেছি, শুধু মানটা বসাবো আর ক্যালকুলেশন করবো ব্যাস। তাহলে বি বাই রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস কস 17 যে বেরিয়ে গেছে রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি। লসাগু কি হবে দুটোর গুণ হবে বি ইন্টু রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটার সঙ্গে এটা গুণ তাহলে বি স্কয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ কি হবে এটার হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে স্কয়ার আর রুট পালিয়ে যাবে, থাকবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। যদি ব্র্যাকেট তুলি বি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি ইন্টু রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান এখানে বি স্কয়ার কাটি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। তাহলে রইল কে অনলি এ স্কয়ার বাই বি ইন্টু রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ব্যাস ওটাই ছিল, দেখো মিলে গেছে। তাহলে লিখে দিতে প্রমাণিত অ্যাপ্রুভড, খতম। দেখো 13 দাগের 1 একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি। উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। তার মানে যদি এখানে যদি উড়োজাহাজ থাকে, ধরো এটা তার উচ্চতা ভূমি থেকে বিপরীত পাশে, মানে এদিকে একটা কিলোমিটার ফলক এদিকে একটা কিলোমিটার ফলক রয়েছে, তাহলে 1 কিলোমিটার ফলক কত এতে আছে 45 ডিগ্রি অবনতি কোণ, এটা 45 ডিগ্রি অবনতি কোণ। আর 1 কিলোমিটার ফলক কত অবনতি কোণে আছে 30 ডিগ্রি অবনতি কোণ। অ্যাকচুয়ালি অবনতি কোণ এইভাবে নয়, অবনতি কোণ দেখা হয় এদিক থেকে, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। ধরো এ বি সি ডি, মনে করি এ বিন্দুতে উড়োজাহাজ রয়েছে, যার বি বিন্দুতে একটি কিলোমিটার ফলক এবং সি বিন্দুতে একটি কিলোমিটার ফলক রয়েছে, এবং এদেরকে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। তাহলে কি লিখবে প্রথমে ধরতে হবে, কারণ এটা তো এখানে উড়োজাহাজও নেই আর এখানে কোনো ফলকও নেই, এটা মনে করি। তাহলে ধরি এ বিন্দুতে উড়োজাহাজ রয়েছে, এবং বি ও সি বিন্দুতে 2টি কিলোমিটার ফলক,
যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। অর্থাৎ এ বি ডি সমান 45 ডিগ্রি এবং এ সি ডি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, আর কি এডি হলো উড়োজাহাজের উচ্চতা, সেটা জানা আছে। আর দেওয়া আছে বিসি সমান 1000 মিটার, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার। ধরি বিডি সমান এক্স মিটার, তাহলে সিডি কত হবে? সিডি সমান 1000 মাইনাস এক্স মিটার। প্রথমে এই সমকোণী ত্রিভুজ থেকে নেব এ বি ডি। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, দেখো এটার সঙ্গে এটা কি tan 45 সমান কি হবে? এডি বাই বিডি, বা tan 45 সমান কত? 1। এডির কোনো মান আছে না, বিডির কোনো মান আছে? যে বিডি সমান এক্স ধরেছি, কোণাকোণি গুণ করলে এডি সমান এক্স। আবার সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই, এটা সি, এ সি ডি থেকে পাই কি পাই? এ সি ডি থেকে tan 30 সমান এডি বাই সিডি। tan 30 এর মান কত? 1/√3। এডির মান কত? নেই। সিডির মান কত? সিডি সমান এই যে 1000 মাইনাস এক্স, কোণাকোণি গুণ, বা কি বলবো, 1000 মাইনাস এক্স সমান √3 এডি, বা মাইনাস এক্স সমান √3 এডি মাইনাস 1000, বা এক্স সমান 1000 মাইনাস √3 এডি। ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, যেটা প্লাস মাইনাস ছিল যেটা প্লাস হয়ে গেছে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। এখন এটা একটা সমীকরণ 1 নম্বর, এটা দিয়ে দাও 2 নম্বর। 1 ও 2 তুলনা করি, কারণ দেখো এক্স সমান বেরিয়েছে এডি, এখানে এক্স সমান বেরিয়েছে 1000 মাইনাস √3 এডি, তাহলে বাম দিক বা এই যে এক্স এক্স সমান আছে, তাহলে তার উল্টো উল্টো সমান হবে। একটু মুছতে হবে, আর এখানে হচ্ছে না। তাহলে দেখো 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। তুলনা করো, তাহলে এখানে কি এডি সমান 1000 মাইনাস √3 এডি, বা √3 এডি কে আনলে এডি প্লাস √3 এডি সমান 1000, বা এডি কমন নিলে 1 প্লাস √3 বা √3 প্লাস 1 যা বলবে সমান 1000। এখান থেকে এডি সমান যদি করি, বা এডি সমান 1000 বাই 1 প্লাস √3, উপর নিচে কি করতে হবে? করণীয় নিরসন করব। করণীয় নিরসন করলে কি হবে? 1000 ইন্টু √3 মাইনাস 1 বাই এখানে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। √3 প্লাস 1টা এভাবে লিখছি এদিকে, কারণ √3টা বড়, তো একের থেকে √3 বড়।
সমান 1000 √3 - 1 বাই কত হবে এটা 3 - 1 মানে 2 কাটাকাটি করলে 500 √3 - 1। তাহলে এটা কি হলো? এই উড়োজাহাজের উচ্চতা এডি, এডিটাই উচ্চতা, সেটাই বেরিয়ে গেছে। তাহলে উড়োজাহাজের উচ্চতা হচ্ছে 500 √3 - 1। চলো নেক্সট দেখো 13-2 নদীর ধারে একটি পাম গাছ আছে, ওপারে বিপরীতে একটি খুঁটি পোতা আছে। তার মানে ধরো নদীটা যদি এরকম চওড়া হয়, এদিকে এখানে একটা পাম গাছ, ধরো এই বিন্দুতে একটা পাম গাছ, তার ঠিক বিপরীতে বি বিন্দুতে একটা খুঁটি পোতা আছে, বলা আছে ঠিক বিপরীতে একটি খুঁটি পোতা আছে। খুঁটি থেকে ওই নদীর পাড় বরাবর 7 √3 মিটার এগিয়ে গেলে, মানে কিছুটা এগিয়ে গেলাম, ধরো এখান থেকে এটা 7 √3 এগিয়ে গেলে গাছটির গোড়া ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এইভাবে যদি টানি, এটা ধরো এখানে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। নদীটি কত চওড়া? তাহলে এখানে নদীটা চওড়া কি হবে? এবি, ঠিক আছে। তাহলে সলিউশন করছি, ধরি এবি হলো নদীর চওড়া, এখন এ বিন্দুতে পাম গাছ ও বি বিন্দুতে খুঁটি পোতা আছে। আচ্ছা, এখন সি বিন্দুর, এখানে সি নাম দিয়ে দাও, সি বিন্দুর সাপেক্ষে গাছের গোড়ার উন্নতি কোণ গাছের গোড়া উন্নতি কোণ না বললেও গাছের গোড়া তো উপর দিকে দেখা হচ্ছে না, এইভাবে দেখা হচ্ছে। গাছের গোড়া 60 ডিগ্রি কোণে দেখা যায়, 60 ডিগ্রি কোণে দেখা যায়। অর্থাৎ এখানে কি দেওয়া আছে? বিসি সমান 7 √3 মিটার, আর কি এ সি বি অ্যাঙ্গেল সমান 60 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাই? tan 60 সমান এ বি বাই বিসি। tan 60 এর মান কত? √3 সমান এ বি বাই বিসির মান দেওয়া আছে 7 √3। পনাগণি গুণ করে দাও, একদম সহজ। এ বি সমান 7 √3, √3 গুণ করলে কত? 3, তাহলে 7 গুণিত 3 বা এ বি সমান 7 × 3 = 21। এবিটাই কি ছিল? নদীর চওড়া। নদীটি কত চওড়া সেটা নির্ণয় করো। অতএব নদীটির চওড়া, অতএব নদীটি কত বেড়েছিল? 21 মিটার চওড়া, 21 মিটার চওড়া। আগেরটা ছিল কত? সেই উড়োজাহাজের উচ্চতা কত? 500 + √3 - 1 মিটার, কারণ কিলোমিটার ফলক আমরা মিটারে প্রকাশ করে করেছিলাম, সে 1000 - x করছিলাম, এখানে এত মিটার চওড়া। চলো নেক্সট, এই অঙ্কটা একদম সহজ। 14-1 পরিমিতিতে এসে গেছি। একটি ঘনকের প্রতিটি বাহুকে 30% কমানো হলো, যা ছিল সেখানে 30% কমে দেওয়া হয়েছে। মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে মূল ঘনকের যে ঘনফল মানে কি? আয়তন। সেই মূল ঘনকের আয়তন এবং পরে এই যে 30% কমানোর পরে তার আয়তন হলো, তাদের অনুপাত। তাহলে কি করব? ধরি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে এর ঘনফল পাবো। তো মূল ঘনকের ঘনফল কি হবে? বাহুর কিউব, এ কিউব ঘন একক। প্রতিটি বাহুকে 30% কমালে, প্রতিটি বাহুকে
30% কমালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ছিল কত এ, সেখান থেকে কত কম দিচ্ছে 30%, তাহলে এ মাইনাস এ ইন্টু 30/100 এ ছিল, তার থেকে 30% কমে নিয়ে যাচ্ছে, 30% মানে 30/100 কেটে কুটে এ মাইনাস 3a/10, তাহলে 10a মাইনাস 3a/10 সমান কত হবে? 10 থেকে 3 গেলে 7, 7a/10 একক, এত একক ব্যাস। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 1, তো তাহলে এখন আয়তন বের করতে পারবো। অতএব পরিবর্তিত ঘনকের আয়তন মানে ঘনফল আর কি, সমান বাহুর কিউব এর কিউব। তার কত? 7 কিউব কত? 7 7 49, 49 7 দিয়ে গুণ, 3 4 3 মানে হচ্ছে এ কিউব বাই 1000, এটা তাই তো। 49 7 দিয়ে গুণ করলে 7 9 63, হাতে থেকে 6, 7 4 28, 28 6 34, ঠিক আছে। এত ঘন একক, বাস। চাইছে কি? মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। মূল কত? এ কিউব ইজ টু পরিবর্তিত কত? 3 4 3 এ কিউব বাই 1000, এ কিউব চলে যাবে, তাহলে 1000 ইজ টু 3 4 3, ব্যাস এটাই আনসার, আর কিছু নেই। চলো নেক্সট দেখো 14 থেকে 2, একটি নিরেট তামার ধাতব গোলকের ব্যাস দেওয়া আছে। ওই গোলকটিকে গলিয়ে 7 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে? তাহলে যেটা বড় গোলকের ব্যাস কত? সলিউশনটা করছি, দেখো বড় গোলকের ব্যাস দেওয়া আছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? বড় গোলকের ব্যাস থেকে ব্যাসার্ধ গেলে কি করতে হয়? 14 কে 2 দিয়ে ভাগ করে দেবো, সমান 7 সেমি। আর ছোট গোলকের ব্যাস দেওয়া আছে কত? 7 সেমি। তাহলে ওর ব্যাসার্ধ কত হবে? ছোট গোলকের ব্যাসার্ধ একেও 2 দিয়ে ভাগ, সমান 7/2 সেমি। এর ভাগ করা যাবে না, থাক। তাহলে বলছে কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে। তাহলে এর আয়তন বাই এর আয়তন করলেই হবে। তাহলে অতএব ধাতব গোলকের সংখ্যা, ধাতব গোলকের সংখ্যা, যেটা বড় গোলক তার আয়তন কি হবে? 4/3 পাইয়ের কিউব, 4/3 পাই আর মানে কত? 7 কিউব, ডিভাইড বাই ছোট যে গোলকগুলো তৈরি করা হচ্ছে তাইও 4/3 পাই আর কিউব, আর মানে কত? 7/2 এর কিউব। ওকে, 4/3 পাই পাই শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তাহলে এটা কি হবে? 7 কিউব মানে কি? 7 গুণিত 7 গুণিত 7 ডিভাইড বাই 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, এই দুইগুলো সব উপরে উঠবে। তাহলে 7 গুণিত 7 গুণিত 7, এটা ঘুরলে এখানে 7 7 7 থাকবে, উপরে দুইগুলা উঠে যাবে, ভাগ থেকে গুণে যাচ্ছে, উপরে চলে যাবে। তাহলে 7 7 7 কেটে যাবে সব, অনলি রইবে 2 গুণিত 2 গুণিত 2 সমান 8টি। ব্যাস, খেল খতম। দেখো 14 থেকে 3, কোলাঘাট স্টেশনের সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙাকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। তার মানে কীরকম? নিচটা এরকম চোঙ, উপরটা উঠছে শঙ্কু,
এই আকৃতির চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 20। তাহলে এই ব্যাসটা দেওয়া আছে 20 সেমি। আর কি দেওয়া আছে? চোঙাকৃতির অংশে 2.8 মিটার, এইখান থেকে এই উচ্চতাটা 2.8 মিটার। এখানে দেখো সেমি, ওটা মিটার, তাহলে ওকেও সেমি করে দাও, সমান 280 সেমি। বাস। আর কি দেওয়া আছে? শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি, এই উচ্চতাটা দেওয়া আছে এখানে 42 সেমি। এক ঘন সেমি লোহার ওজন দেওয়া আছে 1 ঘন সেমি। ঠিকই আছে, আমরা ঘন সেমিতে বের করেছি একদম, তাহলে ঘন সেমিতেই করতে হবে। তাহলে ওই এইটা টোটাল এর যে আয়তন, সেই আয়তনটা আমাকে বের করতে হবে। এখন চোঙের প্রথমে আয়তন বের করব, তারপরে শঙ্কুর আয়তন বের করব, ব্যাস। তাহলে চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ কত হবে? ব্যাস বাই 2 মানে 20/2 সেমি সমান 10 সেমি। উচ্চতা, চোঙাকৃতি অংশের উচ্চতা কত? 2.8 মিটার। মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর, তার মানে 280 সেমি। অর্থাৎ চোঙাকৃতি অংশের আয়তন, চোঙাকৃতি অংশের আয়তন কি হবে? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। পাইয়ের মান কত? 22/7। আর স্কয়ার মানে কত? আর কত ছিল? যে 10, তাহলে 10 গুণিত 10 পাই আর স্কয়ার। এইচ মানে উচ্চতা, উচ্চতাটা কত? যে 280 ঘন সেমি। কাটবে 7 দিয়ে কাটবে, 7 4 28, গুণ করে দাও, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, কটা শূন্য? 1 2 3, এত ঘন সেমি। আবার শঙ্কু আকৃতির অংশের আয়তন, শঙ্কু আকৃতির অংশের ব্যাসার্ধ কত? একই সেম, তবু লিখছি একটু। ব্যাসার্ধ সমান 10 সেমি। উচ্চতাটা আলাদা দেওয়া আছে। শঙ্কু আকৃতির অংশের উচ্চতা কত? 42 সেমি। তাহলে শঙ্কুর আয়তন বের করতে পারবো। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পায়ের মান কত? 22/7। আর কত? 10 স্কোয়ার আছে, তাহলে 10 গুণিত 10। এইচ কত? 42। 7 দিয়ে 7 6 42, এত ঘন সেমি। আর কাটবে? হ্যাঁ, 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, তাহলে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কটা শূন্য? এবারে 2টা শূন্য, এত ঘন সেমি। তাহলে সম্পূর্ণ স্তম্ভের আয়তন কত হবে? এই 88,000 তার সঙ্গে 4,400 যোগ, তাহলে সম্পূর্ণ স্তম্ভের আয়তন, একটু মুছতে হবে। সম্পূর্ণ স্তম্ভের আয়তন ওই 88,000 যুক্ত 4,400 ঘন সেমি, মানে ঘষে ঘন সেমি। যোগ করে দাও, 0 0 4 8 4 12, হাতে 1 8 1 9, এত ঘন সেমি। এখন বলা আছে কি? 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম, তাহলে এত ঘন সেমির কত হবে? গুণ হবে। অতএব লৌহ স্তম্ভের ওজন, লৌহ স্তম্ভের ওজন 92400
গুণিত 7.5 গ্রাম। এত বড় গুণ করতে হবে, 0 0 দুটা শূন্য বসবে। এবার একটু গুণটা করে ফেলা যাক। 924কে 75 দিয়ে, 924 75, 5 4 20, হাতে থেকে 2, 5 2 10, 2 12, হাতে থেকে 1, 5 9 45, 46, 7 দিয়ে 7 4 28, হাতে থেকে 2, 7 2 14, 15 16, হাতে থেকে 1, 7 9 63, 63 1 64, 0 8 2 10, হাতে থেকে 1, 6 6 12, 1 13, হাতে থেকে 1, আরও 4 4 8 1 9, আর কোনো হাতে নেই, সব যদি হাতে রেখে দেবো লিখবো কখন? তাহলে 6 9 3, 6 9 3 দুটা শূন্য ছিল, একটার আগে দশমিক, তার জন্য একটা শূন্য কাটি। এত গ্রাম, এখান থেকে কিগ্রা আসতেই পারবো, তাহলে 6 9 3 কিগ্রা। ব্যাস, চলো। দেখো, প্রদত্ত পরিসংখ্যান বিভাজনের যৌগিক গড় দেওয়া আছে, অনুক্ত সংখ্যাটি নির্ণয় করো। অনুক্ত মানে কি? এই যে যেখানে জিজ্ঞাসা দেওয়া আছে, আমরা জিজ্ঞাসাটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স। তাহলে আমার এখানে কি চাই? নম্বর দেওয়া আছে। আর কি দেওয়া আছে? পরিসংখ্যা। আর কি চাই? মধ্যমান। আর কি চাই? পরিসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এফ আই। মধ্যমানকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স আই। আর এটা কি হয়? এফ আই এক্স আই। অন্য কোনো প্রসিডিওর বলে দেওয়া নেই যে কল্পিত পদ্ধতি বা ক্রমযৌগিক পদ্ধতি, কোনো বলে দেওয়া নেই। আমরা প্রত্যক্ষ পদ্ধতি সোজাসাপটা করে দেবো। নম্বর কত আছে? 0 থেকে 10, তারপরে কত আছে? 10 থেকে 20, পরপর করে একদম 60 পর্যন্ত গেছে। কুড়ি থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। পরিসংখ্যা কত দেওয়া আছে? 4 6 20, জিজ্ঞাসা আমরা এক্স ধরে নিয়েছি। আর এটা কত হচ্ছে? 7, এটা হচ্ছে 3। এই মধ্যমান মানে কি? নিম্নসীমা উচ্চসীমার যোগফল বাই 2। তাহলে 0 + 10/2 মানে কত? 5। 10 যুক্ত 20/2 মানে 10 আর 20 যোগ করলে কত হয়? 30, 30/2 মানে কত? 15। দেখো 10-এর ফারাক, পরেরটা ঠিক 10-এরই ফারাক হবে। তাহলে 25, 35, 45, 55। ব্যাস। এবারে কি চাই? এফ আই এক্স আই, মানে এদের দুজনের গুণ। 4 5 20, 6 9 90, 25 2 50, একটা শূন্য, 35x। তারপরে 7 আর 45 গুণ, 7 5 35, হাতে থেকে 3, 7 4 28, 28 3 31, 3 দিয়ে 3 5 15, হাতে থেকে 1, 3 5 15 16। কি চাই? সামেশান এফ আই এক্স আই। আর কি চাই? সামেশান এফ আই। কতজন আছে এখানে? 6 4 10, 20 10 30, 30 এর সাথে 37, 37 এ 3 40, 40 প্লাস এক্স। এটা কত হবে? খালি সংখ্যাগুলো যোগ করো, তারপর 35 এক্সট্রা প্লাস পড়ে থাকবে এমনি। 5 5 10 এর 0, হাতে থেকে 1, 6 1 7, 7 9 7 16, 16 17 18, 1 19, হাতে থেকে 1, 1 3 1 4, 4 5 9, 1 10, যুক্ত 35x। শর্তানুসারে এটা বা এটা সমান হচ্ছে 28 দশমিক, কোথা দেওয়া আছে দেখলাম। 1090 প্লাস 35x ডিভাইড বাই এই যে 40 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 28.8। ওকে, কোনাকোনি গুণ মেরে দাও। বা 1090 প্লাস 35x সমান 40, 4 দিয়ে গুণ, 4 32, হয় থেকে 3,
4 আষ্টে 32, 32 3 35, 6 থেকে 3, 4 দুগুণে 8, 8 3 11, একটা শূন্য, তার জন্য দশমিক একটা শূন্য দিয়েই দাও। এই 40 শূন্য ছিল, এটা কেটে যাবে, প্লাস 28.8x, যা এটা দশমিক রয়েই গেল। যাক গে, তাহলে ইন্টারচেঞ্জ করে এদিক ওদিক। দেখো তাহলে কি করবো, এদেরকে এবারে ইন্টারচেঞ্জ করে দেবো, বা 35x মাইনাস 28.8x সমান 1052 মাইনাস কত হবে 1090। এখান থেকে বিয়োগ করলে কত হবে 8 7 15, 7 মানে 6.2 এক্স, সময়টা করলে কত হবে, সেটা এখানে 0 ছিল, 1090 ছিল, তাহলে 2 9 6 15 62, বা x সমান 62/6.2। তাহলে কী হবে, একটা দশমিকের জন্য উপরে একটা শূন্য পড়বে, নিচে 62 হবে, তাহলে 62 কেটে যাবে, তাহলে x এর মান কত হচ্ছে 10। বাস এটাই চাইছিল, এই অনুক্ত সংখ্যাটি, এবং অতএব অনুক্ত সংখ্যাটি হলো 10। চলো দেখো 15-2 নিচের প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয় করতে গেলে কী করতে হয়, চল xi, পরিসংখ্যা fi, আর কি চাই, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে যদি শ্রেণী থাকতো তাহলে আমাকে সূত্র করে করতে হতো, মধ্যমার নির্ণয়ের সূত্র বসাতে হতো, কিন্তু এখানে শ্রেণী নেই, অনলি চলগুলো লিখে দাও, 10 15 20 25 35, ব্যাস এটা গেল চল। এবারে চলে আসি পরিসংখ্যায় কত দেওয়া আছে, 3 10 6 7 5। ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে ফেলো একটু, কী করে করতে হয় না, 3 এখানে বসে যাবে, তারপরে 3-এর সঙ্গে 10 যোগ, 3 10 13, আবার 13-এর সঙ্গে 6 যোগ, 6 13 19, 19-এর সঙ্গে 7 যোগ 26, 26-এর সঙ্গে 5 যোগ, 26-এ 5 31। এটা সমান কি n, আমাকে n/2 বার করতে হবে, n/2 সমান কত 31/2 সমান কত, 15 30 মানে 15.5। 15.5 আছে কি নেই, ঠিক তার পরের ক্রমযৌগিক পরিসংখ্যা কে 19, তাহলে এর এই চলরাশিটা কে আছে এই 20, তাহলে অতএব নির্ণয় মধ্যমা 20। ব্যাস নির্ণয় মধ্যমা সমান 20, আর কিচ্ছু করার কোনো কারণ। এখানে যদি সীমা থাকতো, মানে শ্রেণী থাকতো, উচ্চ সীমা নিম্ন সীমা, তখন এল টেল বের করে অনেক কিছু করতে হতো। এল প্লাস n/2 মাইনাস cf ডিভাইড বাই এফ ইন্টু এইচ, এটা সূত্র আছে। মধ্যমা নির্ণয়ের সূত্রটা কীরকম হয় না, এল প্লাস n/2 মাইনাস cf ডিভাইড বাই এফ ইন্টু এইচ, এল প্লাস, এল সমান নয় এল প্লাস, এটা একটা সূত্র হয়, কিন্তু আমাদের সেরকম কিছু করার সব দরকার নেই। চলো দেখো 15-3, এটা 15 দাগেরই কেস চলছে, রাশিবিজ্ঞান। এখানে বলছে কি সংখ্যাগুরু মান নির্ণয় করতে। সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে কী করতে হয় না, হাইয়েস্ট পরিসংখ্যাটা দেখতে হয়। ঠিক আছে, হাইয়েস্ট পরিসংখ্যা দেখব, কিন্তু তার আগে আমরা দেখো এটা বিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন নয়, কারণ এখানে দেখো 54-এর পরে 54 নেই, 55, 64-এর পরে 64 নেই, 65, তার মানে আমাকে শ্রেণীর সীমানা বের করতে হবে। তাহলে একটু ছকটা একটু করেই নাও, শ্রেণী সীমানা পরিসংখ্যা। শ্রেণীতে কে আছে, যেমন আছে দেখে দেখে লিখব, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 84 হলো 85 থেকে 94, 95 থেকে 104। ব্যাস পরিসংখ্যাটা কত দেওয়া আছে, 8 13 19 32 12 6,
8, 13, 19, 32, 12, 6 শ্রেণী সীমানা কি হবে দেখো এদের ফারাক কত 54 থেকে 55 এক ফারাক তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 বিয়োগ তারপর এটা 0.5 যোগ 54.5 এটা থেকে 0.5 বিয়োগ পরেরটার সঙ্গে 0.5 যোগ ঠিক একই রকম সবগুলোই একই সেম রিপিটেশন হতে থাকবে সেম একইভাবে করে করে যাচ্ছে শুধু তাহলে এটা এবারে বিচ্ছিন্ন হয়ে গেল আর অবিচ্ছিন্ন নাই ব্যাস তাহলে হাইয়েস্ট পরিসংখ্যা কত 32 তাহলে সংখ্যাগুরু মানে শ্রেণীটা কি হলো সংখ্যাগুরু মানের শ্রেণীটি হলো যে 32 এর মানে 32 কি আছে 74.5 থেকে 84.5 74.5 থেকে 84.5 ওকে এবারে এই এর সূত্র আছে সংখ্যাগুরু মানের কি সূত্রটা কি না l প্লাস কি হয় f1 মাইনাস f0 ডিভাইড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 তাই তো আর যে এই শ্রেণী দৈর্ঘ্য সেটা দিয়ে গুণ করতে হবে ক্লিয়ার ব্যাস এবার চলো মানগুলো বসাও এল মানে কি এটা হচ্ছে এল 74.5 প্লাস f1 কোনটা যেটা হাইয়েস্ট পরিসংখ্যা সেটা হচ্ছে f1 এটা হচ্ছে f2 সরি f0 আগেরটা হয় f0 পরেরটা হয় f2 তাহলে f1 এর মান কত 32 মাইনাস f0 কত 19 2f1 মানে কত 2 × 32 মাইনাস f0 কত 19 আবার f2 সেটাও বিয়োগ হবে f2 কত 12 এটা তো সমান দিয়ে দেবে মাঝখানে f2 হচ্ছে 12 ইন্টু h মানে 44.5 থেকে 54.5 বিয়োগফল কত হবে 10 যদি তুমি এটাকে ধরতে চাও তাহলে 55 এই সরি 45 ধরা হবে 54 ধরা হবে মানে 45 46 47 48 49 50 51 52 53 54 সেক্ষেত্রে 10 যখন অবিচ্ছিন্ন হবে তখন বিয়োগ করলেই হবে কিন্তু যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন উচ্চসীমা এবং নিম্নসীমা দুটোকেই ধরতে হবে সমান 74.5 প্লাস এবারে বিয়োগ করে একটু ক্যালকুলেট করতে হবে নিজেদেরকে 9 3 12 এখান থেকে নিয়ে আছে 2 2 থেকে 1 গেলে 1 ডিভাইড বাই এবার 32 দোকানে 64 মাইনাস 9 2 11 হাতে থেকে 1 1 1 2 1 3 31 ইন্টু 10 সমান 74.5 যুক্ত 13 বাই বিয়োগ করলে কত হবে 3 6 দিয়ে 3 33 গুণিত 10 কোনো কাটাকাটি যাওয়ার কোনো প্রশ্নই নেই তাহলে 74.5 যুক্ত 130 বাই 33 ভাগ করো একটু মুছতে হবে কোথাও অঙ্কটাই মুছি দেখো 130 কে 33 দিয়ে 33 এ 90 4 দিয়ে যাবে না বেশি হয়ে যাবে 3 দিয়ে যাবে 3 3 9 3 3 9 বিয়োগ করলে কত হবে 10 থেকে 9 গেলে 1 এটা হচ্ছে 2 মানে 12 9 3 12 দশমিক 0 কত খাবে 9 খাবে 3 9 27 আর থেকে 2 3 9 27 28 29 অবশ্যই যাবে তাহলে 9 9 দিলে কত হচ্ছে 2 9 7 বিয়োগ করলে 7 3 10 এখান থেকে নিয়ে নিয়েছে 10 9 কে 10 13 আবার 0 আবার এসছে একই কেস 3 3 হলে কত হবে 99
বিয়োগ করলে কত হবে? সে একই রকম 31 শূন্য, আবার তাহলে কত আসবে? 9। আর নেওয়ার দরকার নেই। সমান কত হবে? 74.5 যুক্ত 3.939। শেষের 9 আছে, তার মানে কি হবে? আসন্ন করলে এই 3টা 4 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? সমান 74.5 যুক্ত 3.94। তাহলে 4 বসে যাবে। 9 5 14, 4 হাতে কে 1, 4 3 7 1 8, 7 78.44। ব্যাস, চলো শেষ।